আসসালামু আলাইকুম। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ধারাবাহিকভাবে ডিলোশন পড়তেছি এবং ডিলোশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। অর্থাৎ যারা মাইন্ড নিয়ে লেখাপড়া করেন তাদের জন্য ডিলোশন সবচেয়ে জটিল এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে ইউজফুল একটা সাবজেক্ট। তিনটা সবচেয়ে সবচেয়ে জটিল, সবচেয়ে বড় এবং সবচেয়ে ইউজফুল। প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি ডিলোশন থাকতে পারে এবং থাকে। মানুষের মধ্যে এই ডিলোশন গুলোকে ধরতে পারা হোমিওপ্যাথি ডাক্তারদের খুবই গুরুত্বপূর্ণ একটা দক্ষতা। এই দক্ষতা যিনি যত ভালো অর্জন করতে পারবেন তিনি তত ভালো ডাক্তার হতে পারবেন হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে তৃতীয় ক্লাস ডিলোশনকে বুঝার জন্য আমরা চেষ্টা করব ডিলোশনটাকে বুঝে আয়ত্ত করার ব্যাপারে। আমি আমরা কি শিখবো সেই বিষয়টা আপনাদেরকে স্ক্রিন শেয়ারিং এ দেখাচ্ছি, তারপর আজকের সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। উম, আমরা ডিলোশন যখন শিখবো, ডিলোশনের পাশাপাশি আমাদের এই সাবজেক্টগুলো মনে রাখতে হবে যে ডিলোশন আমরা কিভাবে শিখবো, বা ডিলোশনকে আমরা কোটেশন আকারে যদি আমরা ভাগ করতে না পারি তাহলে কিন্তু ডিলোশনটা খুব ভালোভাবে শিখতে পারবো না। ডিলোশনের মৌলিক সিমটম আছে মারফি রেপার্টরি অনুসারে 618টা। সবগুলো সিমটমেরই এক পাশে বাংলা, এক পাশে ইংরেজি করে দেওয়া আছে আমার ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথির বইয়ে। তো আহ, আর আমরা যদি এগুলোকে কোটেশন করে ভাগ করে করে পড়ি তাহলে কি কি দাঁড়াইতে পারে, যেমন সাধারণ বৈশিষ্ট্যগত ডিলোশন, এটা এই বিষয়টা আমরা পড়েছি। তারপর সময় সংক্রান্ত ডিলোশন, স্থান সংক্রান্ত ডিলোশন, মাত্রা, নিজের শরীর আজকে আমরা এই সাবজেক্টটা পড়বো, নিজের শরীর। যেমন শরীর বড় হয়ে যাওয়া, শরীর ছোট হয়ে যাওয়া, শরীর বিভক্ত হওয়া, শরীরের রং গঠন, এই বিষয় নিয়ে যে ডিলোশন গুলো হয় এই সাবজেক্টটুকু আমরা আজকে পড়বো। তো আমি ডিলোশনের মধ্যে আমরা কি কি শিখবো বা কি কি আমাদের পড়তে হবে সে কোটেশন গুলো আপনাদেরকে আবারও দেখাচ্ছি। যে ডিলোশনের সাধারণ বৈশিষ্ট্য, সময় সংক্রান্ত ডিলোশন, স্থান সংক্রান্ত ডিলোশন, মাত্রা সংক্রান্ত ডিলোশন, শরীর সংক্রান্ত ডিলোশন, সংবেদনশীলতা অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সংক্রান্ত ডিলোশন, পরিবর্তনশীল উপলব্ধি এ ব্যাপারে ডিলোশন, সংবেদন শক্তি, অবস্থান ও গতি, কর্ম ও কার্যক্রম, আবেগ, নিজের ব্যক্তিত্ব বা পরিচয়, নৈরাশ্যবাদিতা, কম আত্মসম্মান বোধ, অধিক আত্মসম্মান বোধ, অন্যদের থেকে শত্রুতার উপলব্ধি, পরিবার ও বন্ধু, অন্যান্য ব্যক্তি, প্রাণী, ধর্মীয় ও অলৌকিক বা কাল্পনিক বিষয়ে সংক্রান্ত ডিলোশন, শারীরিক সমস্যা সংক্রান্ত ডিলোশন। এই ডিলোশন গুলোকে এই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করে আমরা ধীরে ধীরে সবগুলোই শিখবো। আমরা 5টা ক্লাস করব আশা করতেছি। আজকে ইতিপূর্বে 2টা ক্লাস হয়ে গেছে, আজকে তৃতীয় ক্লাস। তারপরের যে 2টা ক্লাস আছে সবগুলো যদি আমরা শেষ করতে নাও পারি মোটামুটি একটা মৌলিক ধারণা দিতে পারবো। আর আমাদের এই যে নোটগুলো এখানে আছে, এই নোটগুলো এসডি হোমিও সদনের যে ওয়েব পেজ sdhomeo.com, সেই .com-এ আমরা দিব। এখন এগুলো সাজাচ্ছি, সাজানোর পর ইনশাল্লাহ এগুলো দিব এবং আপনারা সবাই এগুলো পাবেন। তো শরীর সংক্রান্ত ডিলোশন, এই বিষয়ে কি কি ডিলোশন হতে পারে, ডিলোশনের কয়েকটা উদাহরণ দিব। সবগুলো আমরা পড়তে পারবো না বা পড়ার মতো সময়ও পাবো না। আমাদের হাতে যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব যে শরীর বর্ধিত, এই বর্ধিত এই বিষয়ে কি কি ডিলোশন আমাদের হতে পারে। আহ এখানে দেখুন যে তার 4টা হাত আছে, মাইন্ড ডিলোশন আর্মস,
4 arms she has. হিন্দু ধর্মের একজন দেবী আছে না, 4টা হাত? বলেন তো কেউ একজন। জি আছে স্যার, হ্যাঁ, কি দেবী? হলো কালী। কালীর 4টা হাত না সরস্বতী? কালীর 4টা হাত, সরস্বতীর 2টা হাত। আচ্ছা, তো এই যে কালীর 4টা হাত, অর্থাৎ সে নিজেকে মনে করে যে তার 4টা হাত আছে। আসলে একটা মানুষের তো 4টা হাত থাকে না, 2টা হাত থাকে, কিন্তু সে মনে করে তার 4টা হাত আছে যে, এবং সেটা বিশ্বাস করে। একটা হলো যে তার কাছে যদি ফিলিং হয়, ফিলিংটা কিন্তু সেন্সেশন, অনুভূতি। হুম। ডিলোশন কিন্তু অনুভূতিরও ঊর্ধ্বে। ডিলোশন হলো সে এটাকে বিশ্বাস করে। কেউ যদি বিশ্বাস করে যে তার 4টা হাত আছে, তাহলে এইটা একটা সিমটম এবং এ ব্যাপারে ঔষধ রয়েছে। আমি এই ডিলোশন এর আর্ম সংক্রান্ত ডিলোশন এই ব্যাপারে সিমটম গুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। আর্ম, কাট অফ আর্ম, তারপরে এখানে এই যে 4 দ্যাট শি হ্যাজ, অর্থাৎ তার 4টা আর্ম আছে, 4টা হাত আছে। এখানে অ্যাডামস আর সাল সালফোনালাম, এই 2টা মেডিসিন আছে হোমিওপ্যাথিতে। যদি কেউ এইরকম মনে করে, তার তার যদি এরকম ফিলিং হয়, এরকম মনে করে, এরকম বিশ্বাস করে যে তার 4টা হাত আছে, তাহলে আমরা কিন্তু এই মেডিসিনটা দিলে তার তার যে একটা মানসিক অসুস্থতা, সেখান থেকে সে বের হয়ে আসতে পারবে। মানসিক অসুস্থতা থেকে বের হয়ে আসার পাশাপাশি তার যদি শরীরে অত্যন্ত জটিল জটিল রোগগুলো থাকে, সেই রোগগুলো ভালো হবে, কারণ এটা এটা একটা তার মেন্টাল স্টেট। হ্যাঁ, এই মেন্টাল স্টেট ডিলোশন দিয়ে একজন পেশেন্টের মেন্টাল স্টেট ধরতে পারা খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং ধরতে পারলে এবং সেই ব্যাপারে ঔষধ সেটার সাথে ম্যাচিং করে ওষুধ দিতে পারলে রোগী খুব ভালো রেজাল্ট পায় এবং তার শরীরের অন্যান্য রোগগুলো কিন্তু ভালো হয়ে যায়। হুম। তার অনেক হাত ও 2টা পা আছে, এটা একটা ডিলোশন। তাহলে কি বর্ধিত? বর্ধিত কি? বর্ধিত বলতে তার শরীর বর্ধিত, এখানে বর্ধিত, তার 2টা হাতের জায়গায় 4টা হাত, তাহলে বাড়ছে। তারপর তার 2টা হাতের জায়গায় অনেক হাত, কিন্তু পা 2টাই আছে। ডিলোশন আর্মস, মেনি আর্মস, শি হ্যাজ 2 লেগ এন্ড, তার অনেকগুলো হাত আছে এবং 2টা পাও আছে। এবং রোগী যদি এমন কথা আপনার কাছে বলে, কোনো কোনো কারণে তার এই অভিব্যক্তিটা যদি প্রকাশ করে, তাহলে আমরা এই সিমটমটাকে নিব। আমরা কিন্তু সেগাল মেথডের মতো সিমটমকে নিব না। সেগাল মেথড যেমন কাল্পনিক কিছু মানে ভাবধারা এখানে যুক্ত করার চেষ্টা করে। হ্যাঁ, আমরা হুবহু বিষয়টাকে নিব, কাল্পনিক কোনো ভাবধারা এর মধ্যে মানে যুক্ত করার চেষ্টা করব না। কারণ একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার কোনো কাল্পনিক ভাবধারা সিমটমের মধ্যে যুক্ত করে না, এবং একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার তার সে সিমটমের বিশুদ্ধতা রক্ষা করে চলে। হুম। অপরদিকে সেগাল মেথড, আমি কিন্তু সমালোচনা করতেছি না, আমি তুলনামূলক আলোচনা করতেছি। অপরদিকে সেগাল মেথড সিমটমের বিশুদ্ধতাটাকে ঠিক না রেখে সে তার কল্পনা দিয়ে এটাকে অন্যভাবে ইউজ করার চেষ্টা করে। হুম। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তাররা মনে করে যে এই যে সিমটমটা প্রুভিং যখন হয়েছে, যিনি এই সিমটমটার বর্ণনা দিয়েছেন, হ্যাঁ, তিনি যেই বর্ণনাটা দিয়েছেন যে সরল অর্থে এই এই কথাটা এখানে লেখা হয়েছে ম্যাথমেটিকাতে, সেই সরল অর্থেই আমাদেরকে এই এই সিমটমটাকে বুঝতে হবে। এই সিমটমের কোনো কাল্পনিক রূপ দিলে সরল অর্থটা থাকবে না, সরল অর্থটা বিকৃত হয়ে যাবে। হ্যাঁ, এটা কি বলে, ক্লাসিক্যাল যারা হোমিওপ্যাথ সিমটমের বিশুদ্ধতাকে চর্চা করে তাদের অভিমত, এবং তার সাথে আমি একমত। হ্যাঁ, এবং আমি সেই দৃষ্টিকোণ থেকেই সিমটম গুলোকে বিবেচনা করি। আর যারা সেগাল মেথড, তারা এটার সাথে কাল্পনিক কিছু ঘটনাকে যুক্ত করেন, এটা তাদের সাবজেক্ট, আমি সেটা প্র্যাকটিস করি না।
আমি এখানে সমালোচনা করিনি, আমি এখানে তুলনামূলক আলোচনা করেছি। তারপরের সিমটমটা হলো মাইন্ড ডিলুশন আর্মস রিচ দ্য ক্লাউডস স্লিপ হোয়েন গোয়িং টু। যখন সে ঘুমাইতে যায় বা ঘুমায় থাকে, ঘুমন্ত অবস্থায় তার কাছে মনে হয় তার হাতটা ক্লাউডসে ছিল, অর্থাৎ মেঘমালায় তার হাত ছিল। ঘুমের মধ্যে তার হাতটা মেঘমালায় থাকে, এই রকম কথা সে যে কোনো অ্যাঙ্গেলেই এই রকম কথা বোঝানোর চেষ্টা করবে। এখন এখানে হুবহু যেভাবে আছে এইভাবে না বুঝাইয়া রুগী তার নিজের ভাষায় বুঝাবে, কিন্তু নিজের ভাষায় রুগীর ভাষার অভিব্যক্তিটা যদি এমন হয় যে সে যখন ঘুমায় থাকে তখন তার হাত দুইটা মেঘের মধ্যে থাকে, এজন্যই তার হাত আপনাকে দেখাবে যে আমার হাত দেখেন যে ভিজা যায়, ঘাম মানে ঘুমের মধ্যে আমার হাত ভিজা ঠান্ডা হয়ে যায়, অথবা যখন আমি ঘুমাই তখন আমার হাতগুলো একেবারে ঠান্ডা বরফের মতো হয়ে যায়। হ্যাঁ, আর কারণ কি জানেন? কারণ হলো আমি যখন ঘুমাই তখন কিন্তু আমার হাতটা মেঘমালার ভিতরে থাকে। হ্যাঁ, সেই মেঘমালার ভিতরে থাকার কারণে এটা বরফ হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়। মানে সে তার নিজের ভাষা দিয়ে বুঝাবে। হুম তো এই ধরনের পেশেন্ট হয়তো আপনি জীবনে একটা পাবেন, কিন্তু সবগুলো ডিলুশন পড়লে অনেকগুলো ডিলুশন আছে, আপনি বারবার বারবার পেশেন্ট পাবেন। হ্যাঁ, কিন্তু ডিলুশন গুলোকে আপনাকে চর্চা করতে হবে, এবং এই ডিলুশন কয়টা জিনিস, মাত্র 618টা ডিলুশন ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বই একেবারে বাংলা করে দেওয়া আছে। হ্যাঁ, এক পাশে বাংলা আর এক পাশে ইংরেজি, সুন্দর করে বাংলা এবং ইংরেজি করে দেওয়া আছে। আপনি এই 618টা ডিলুশন মুখস্থ করা দরকার নেই, আপনি বারবার পড়বেন, বারবার পড়বেন, প্রতিদিন সকালে একবার পড়বেন, বিকালে একবার পড়বেন, 618টা। হ্যাঁ, এক পাশে বাংলা এক পাশে 617টা তো স্যার, জি 617। 617। আচ্ছা, সরি। তো 617টা সিমটম যদি আপনি প্রতিদিন সকালে একবার এবং বিকালে একবার পড়েন, তাহলে পুরো সাবজেক্টটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এইভাবে যদি আপনি 1 থেকে 2 মাস পড়েন, হুম তাহলে ডিউরেশনের এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টটা আপনি উপলব্ধি করতে পারবেন না। অর্থাৎ মানে ওই ধরনের পেশেন্ট আমরা সামনে বললে, অভিব্যক্তি প্রকাশ করলে, সব ডিলুশনের পেশেন্ট কিন্তু আম, আম, মুখে বলে না, অভিব্যক্তি প্রকাশ করে। হ্যাঁ, অর্থাৎ যেমন ধরেন আমরা গত ক্লাসে পড়ছিলাম কিম্ভূত কিমাকার, তার ফেসটাকে সে কিম্ভূত কিমাকার করে রাখে। দেখবেন যে রাস্তা দিয়ে পাগল হাঁটে, হ্যাঁ, পাগল হাঁটে, সে তার ফেসের মধ্যে কি করছে, এখানে একটা কালি লাগাইছে, তারপর একটা নাকফুল লাগাইছে, নাকফুলের মধ্যে আবার একটা কি জানি একটা ঝুলাইছে। হ্যাঁ, আবার আবার সে ইচ্ছা করেই এই 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 যে ঠোঁটের চিপার মধ্যে কিছু একটা নিচে, হুম চেহারাটা এরকম করে রাখছে। অর্থাৎ চেহারাটা এমন ভাবে সে নিজের ইচ্ছে করে, সে যখন পাগল ছিল না তখন তার চেহারাটা খুব সুন্দর ছিল, এখন সে তার ইচ্ছা করে চেহারাটারে এমন বানাইছে যেটা দেখতে কিম্ভূত কিমাকারের মতো লাগে। হ্যাঁ, তাহলে কি হয়েছে, এই আপনি তার এই দেখাটা, তার তার ফেসটা দেখে আপনি ধরতে পারলেন কিম্ভূত কিমাকার। এই যে কিম্ভূত কিমাকার, মেঘ কিম্ভূত কিমাকার, হ্যাঁ মেঘ, তারপরে আরো আছে যে গ্রিমিস, বা বা মানে এই ধরনের যে তার যে ম্যাকিং, এই ম্যাকিংটা কিন্তু আপনার রুগী বলতে হবে না, আপনি দেখলে বুঝবেন। হুম তো কিছু কিছু ডিলোশন দেখে বোঝা যায়, কিছু কিছু ডিলোশন রুগীর আচার আচরণ থেকে নিতে হয়, কিছু কিছু ডিলোশন রুগী বলবেই না, রুগীর অভিভাবকরা বলবে। হ্যাঁ, তো এই ডিলোশন গুলোকে আপনি যদি চর্চা করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনি ভালো ডাক্তার হইতে পারবেন। এবং হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার জন্য যে যে একটা মনন এবং যে একটা কি বলে চোখ দরকার, অর্থাৎ আপনি আম, রোগীর সাথে কথা বলার যে একটা ইন্দ্রিয় শক্তি ডেভেলপ করা দরকার একজন ডাক্তারের, সেই ডেভেলপটা আপনার হয়ে যাবে যদি আপনি ডিলোশনটা পড়েন। হুম কারণ আপনি রুগীর সিমটম নেওয়ার জন্য একটা ডেভেলপমেন্ট দরকার আছে। আপনি এজ এ ডক্টর হিসেবে সিমটম গুলো আপনি নিবেন এবং রুগীর কথাগুলো বুঝবেন। হ্যাঁ, এবং রুগীর সবচেয়ে জটিল কথা হলো ডিলোশন। এখন এই ডিলোশন নামক এই জটিল সাবজেক্টটা যদি আপনি আহ, প্রথমে বুঝার চেষ্টা করেন যে হ্যাঁ আমি এই বিষয়গুলো বুঝি, তারপরের সাবজেক্টগুলো খুব সহজ হবে, খুব ইজি হবে, এবং আপনার
আপনি যখন রোগীর সাথে কনভারসেশন করবেন, সেই কনভারসেশনের মধ্যে আপনার কি বলে মানে ডক্টর, এজ এ ডক্টর হিসাবে কনভারসেশনটা হবে অনেক ম্যাচিউর কনভারসেশন, এবং বুঝ শক্তিটা হবে অনেক ম্যাচিউর বুঝ শক্তি। এজন্য ডিলোশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, এর আগে তো বললাম 4টা হাত, এবার দেখি 3টা হাত। যে আর্মস, 3 আর্মস শি হ্যাজ, তার 3টা হাত আছে। তারপর বডি সমস্ত বিছানাকে ঢেকে দেয়। বডি কভার্স বেড, কভার্স হি হোল, অর্থাৎ তার তার বডিটা, তার শরীরটা, বিছানা পুরা বিছানা তার শরীর দিয়ে ভরা, অর্থাৎ তার শরীর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এখানে আছে কি আর্থ, সে যখন শুইয়া তার মানে তার বডিটা দিয়ে সমস্ত পৃথিবীকে সে ঢেকে ফেলেছে, ঢেকে দিয়েছে। হ্যাঁ, এই রকম ফিলিংস বা এই রকম অভিব্যক্তি যদি কেউ করে, এখন কিভাবে করে, কেন করে, কখন করে, এই ডিলুশনের কোনো ব্যাখ্যা নাই। কেন করে, কিভাবে করে, কখন করে, আপনি এইগুলোর কোনো প্রশ্নের উত্তর পাবেন না। কারণ তার সমস্যা আছে বলেই সেটা করে। কেউ বলতেছে যে তার শরীরটা যেন কাচের তৈরি, তো বা বলে আমার শরীরটা তো কাচের তৈরি, কেউ বলে আমার ব্রেনটা কাঠের তৈরি, হ্যাঁ, কেউ বলে আমার জিহ্বাটা কাঠের তৈরি। এখন কেন বলে, কি কারণে বলে, তার কোনো কারণের কোনো আপনি এই কারণ খুঁজে পাবেন না। মানুষকে কখনো যন্ত্র দিয়ে বিবেচনা করা যাবে না। হ্যাঁ, যেমন কি বলে প্রচলিত চিকিৎসা বিজ্ঞান, যেটা আমরা অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞান বলি, তারা সব মানুষকে যন্ত্র দিয়ে বিবেচনা করার চেষ্টা করে। হ্যাঁ, সবকিছুই নিয়ে যন্ত্রের ভিতরে দেয়, এবং যন্ত্র যেটা বলে তারা সেটাকে বিবেচনা করে ঔষধ দেওয়ার চেষ্টা করে। কিন্তু মানুষ যন্ত্রেরও ঊর্ধ্বে। কোনো মানুষ বললো যে তার ব্রেনটা কাঠের তৈরি, তো এইটা যন্ত্র দিয়ে কখনো, কাঠের তৈরি ব্রেন এটা কখনো মানে যন্ত্র দিয়ে ধরা যাবে না। জিহ্বা কাঠের তৈরি, যন্ত্র দিয়ে ধরা যাবে না। তার শরীরের ডান পাশ কি বলে ফাইবার দিয়ে তৈরি, তার শরীরের ভিতরে সুতা বানাইতেছে এরকম, বা সুতা প্রস্তুত হচ্ছে এইরকম কিছু একটা ফিলিংস। তারপরে আমরা যদি ফিলিংস এর দিক থেকে যদি দেখি, যে অ্যাবডোমেনের ভিতরে অ্যালাইভ সেন্সেশন অফ সামথিং, পেটের ভিতরে কোনো জীবন্ত কিছু আছে এরকম একটা অনুভূতি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে কখনো যন্ত্র দিয়ে বা বিভিন্ন রকম টেকনোলজি দিয়ে কখনো ধরা যাবে না। কোন একটা রোগী বলতেছে প্রতিদিন বিকাল বেলা আমার জ্বর আসে, প্রতিদিন বিকেলে কেন জ্বর আসে? আরেকজন রোগী একই জ্বর, একই টাইফয়েড জ্বর, হ্যাঁ, অন্যজন বলতেছে প্রতিদিন দুপুরে আসে, অন্যজন বলতেছে প্রতিদিন সকালে তার জ্বর আসে, অন্য একজন বলতেছে মধ্যরাতে জ্বর আসে। হ্যাঁ, 5জন 5 রকম সময় বলতেছে। যে 5জন 5 রকম সময় কেন বলতেছে, এর কোনো ব্যাখ্যা কোনোদিন যন্ত্র দিতে পারবে না। হ্যাঁ, এর ব্যাখ্যা এবং এর সমাধান একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসকের আছে। এই যে এই ভেরিয়েন্ট গুলো আপনি বুঝতে পারবেন। ভেরিয়েন্টের প্রথম, অর্থাৎ আপনি একজন কোয়ালিটিফুল ডাক্তার হইতে হলে প্রথম স্টেপ হলো আপনি ডিলোশনটাকে ভালো বুঝেন। এবং একেবারে যারা প্রাইমারি লেভেলে আছেন, যেমন মানে হোমিওপ্যাথিটাকে খুব বেশি চর্চা করার সময় হয় নাই, বা বেশি কিছু বুঝেন না, তারা ডিলোশন পড়লে হয়তো ভাল লাগবে না, বা হয়তো এই জায়গাটা এটার গভীরতাকে ধরতে পারবেন না। হ্যাঁ, যখন আপনি প্র্যাকটিস শুরু করবেন, বা 1-2 বছর হোমিওপ্যাথির সাথে লেগে আছেন, অনেকগুলো বই পড়ছেন, অনেক কিছু পড়ছেন, তাদের জন্য আমার রিকমেন্ড হলো আপনি ডিলোশন সাবজেক্টটাকে ভালোভাবে আয়ত্ত করেন। এবং আয়ত্ত করার জন্য ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বইটা খুব চমৎকার ভাবে কাজ করবে। এখানে 617টা ডিলোশন, মেইন ডিলোশন, অর্থাৎ মূল, মানে ডিলোশন চ্যাপ্টারের মূল রুব্রিক গুলো, এখানে আরো অনেকগুলো সাব রুব্রিক আছে, মূল রুব্রিক 617টাকে এক পাশে বাংলা, এক পাশে ইংরেজি করে দেওয়া আছে। মুখস্থ করবেন না, প্রতিদিন সকালে একবার এবং বিকালে একবার, এইভাবে 1 থেকে 2 মাস পড়েন পড়েন, এবং এটাকে সাধনা হিসাবে নেন। পড়লে প্রত্যেকটা ডিলোশন আপনার ব্রেইনে সেট হবে, এবং ব্রেইনে সেট হওয়ার সাথে সাথে আপনি
রোগীর কাছ থেকে যখন সিমটম নিবেন তখন আপনি খুব কোয়ালিটিফুল সিমটম নিতে পারবেন এবং রোগীর কথাগুলো আপনি খুব ভালোভাবে বুঝবেন। তারপরে আসি তার শরীরকে মহান মনে করে, বডি গ্রেটনেস অফ এস টু। হ্যাঁ, সে তার শরীর বডিকে মহান মনে করে। তো দেখবেন যে পীর সাহেবের দরবারে পীরের ছায়াটাও সে পাড়া দিবে না, কারণ কি পীরের বডিটাকে সে মহান মনে করছে। একটা সময় পরে গিয়ে যদি দেখেন যে সে তার নিজের বডিটাকে মহান মনে করে, যে তার ছায়াতে যদি কেউ পাড়া দেয় তাতেও সে রেগে যায়। হুম। তারপর আম, তার শরীরের সাথে যদি কারো ঘষা লাগে বা শরীরের সাথে যদি লাগে, হ্যাঁ, আম, একটা হয়েছে যে জার্মের কারণে সে সোয়াচে হয়ে গেছে বা তার থেকে জীবাণু আসছে, এইটা আরেকটা বিষয়। হ্যাঁ, কিন্তু সে মহানত্বের কারণে একটা ছোট লোক বা আম, বা তার থেকে একজন নিম্ন মানের মানুষের গায়ের সাথে তার শরীরে গা লাগছে, হ্যাঁ, তার সে একজন মহান মহান। তো এই যে একটা ফিলিং, এই ফিলিংটা যদি কারোর মধ্যে থাকে যে সে একজন গ্রেটেস্ট পারসন, বডি, এই বডিটা সে গ্রেটেস্ট এবং অন্যদের থেকে গ্রেটেস্ট, তো এই রকম ফিলিংটা যদি কারোর মধ্যে থাকে তাহলে তার জন্য 5টা মেডিসিন রয়েছে। এবং এইরকম মানুষ কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। অ্যাভেলেবেল কোথায় পাবেন? অ্যাভেলেবেল পাবেন যারা ধর্মচর্চায় বেশি ধর্মচর্চা করে এবং যারা গুরু শিষ্য একটা ভাব আছে। এটা হিন্দুদের মধ্যে হইতে পারে, মুসলিমদের মধ্যে হইতে পারে। গুরু শিষ্য ভাব যে যাদের মধ্যে আছে, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু এই ফিলিংটা বেশি আসে যে আমি গ্রেটেস্ট, আমার সাথে তার শরীরে টাচ লাগলো কেন। আরেকটা আছে জাত, ছোট জাত বড় জাতের যে একটা ব্যাপার যাদের মধ্যে আছে, তারাও এই গ্রেটেস্ট ফিলিংটা তাদের মধ্যে আছে। এবং এই ফিলিংটা যদি ন্যাচারালের থেকে বেশি হয় তাহলে আমরা এটাকে ডিলোশন হিসাবে ধরবো এবং এবং তাকে আমরা ট্রিটমেন্ট করব এবং তার অন্য অন্য সিমটমের সাথে এই সিমটমটাকে আমরা বিবেচনায় নিয়ে ওষুধ দিতে পারি। তারপরের যে ব্যাপারটা, যে তার শরীরটা মোটা ও শক্ত হচ্ছে, এটা জেনারেল কথা, এটা বিশ্লেষণের দরকার নাই। শরীর 2 উরুর মাঝখানে ডুবে যাবে। বডি সিঙ্ক ডাউন বিটুইন দা থাইস বডি উইল, তার সমস্ত বডিটা 2 উরুর মাঝখানে সিঙ্ক হয়ে যাবে। সিঙ্ক মানে হলো ডুবে, ছোট হয়ে বডিটা ওইখানে ডুবে যাবে। এই রকম ফিলিংসটা যদি কারোর মধ্যে আসে তাহলে এটা এটা একটু বিশ্লেষণ করলাম। তার শরীর পুরু ও মোটা, এখানে বডি ঠিক। ঠিক মানে কি? ঠিক, এখানে মোটা বলতে ফ্যাট বোঝানো হয়নি। হ্যাঁ, এখানে ঠিক কে উদ্দেশ্য করে পুরু পুরু বলতে বোঝানো হয়েছে, যেমন ধরুন একটা কাপড়ের 22 জিএসএম এর কাপড়, অর্থাৎ জিএসএম মানে হলো 1 মিটার, 1 বর্গ মিটারকে যদি আম, উম, ই করা হয়, আহ, আমাদের এই যে আমি যে কাগজটা আপনার সামনে ধরলাম, A4 পেপার, এটা হলো 80 জিএসএম এর A4 পেপার। 80 মানে হলো 80 জিএসএম। 80 জিএসএম মানে কি? 1 মিটার গুণ 1 মিটার, অর্থাৎ 1 বর্গ মিটারকে যদি ওজন দেওয়া হয় তাহলে 80 গ্রাম হবে। 80 জি হলো গ্রাম, এসএম মানে হলো স্কোয়ার মিটার, পার স্কোয়ার মিটারে। অর্থাৎ পার স্কোয়ার মিটারে যদি 80 গ্রাম, পার স্কোয়ার মিটারকে ওজন দিলে যদি 80 গ্রাম হয় তাহলে এটাকে আমরা বলি 80 জিএসএম বা 80 গ্রাম, 80 জিএসএম। হ্যাঁ, 80 জিএসএম এর এই পেপারটা। হ্যাঁ, এই পেপারটা যদি আরেকটু মোটা হয় বা এই পেপারের ওজনটা যদি মানে 1 বর্গ মিটারের ওজন যদি 100 হয়, 100 গ্রাম যদি হয়, তাহলে এটাকে বলা হয় 100 জিএসএম বা হ্যাঁ 100 জিএসএম। তো এই যে 80 থেকে 100 এর থিকনেস বেশি মোটা না? কি বলেন? 100 মোটা। 100 মোটা। হ্যাঁ, এই এই যে মোটা, এই এই মোটার নামই বলা হয়েছে থিক।
কারো শরীর যদি পুরু হয়ে যায়, হ্যাঁ, যেমন ধরেন আমার চামড়া যদি স্বাভাবিকের থেকে মোটা হয়, এটাকে বলা হবে থিক। হ্যাঁ, এইটা নট ফ্যাট। তো কেউ যদি বলে যে তার শরীরটা ঠিক হয়ে গেছে, পুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এই সিমটমটাকে বিবেচনায় নিব। তার শরীর 3 ভাগে ভাঁজ করা, এটা হলো ঠিক বডি। বলতে পাতলা বোঝায় না, থিকনেস? হ্যাঁ, ঠিক মানে মোটা, আর থিন মানে পাতলা। আর থিককে থিকনেস, মোটা, হ্যাঁ, থিককে মোটা অর্থে বোঝানো হয়। থিককে মোটা অর্থে বোঝানো হয়, হ্যাঁ, আর থিন হইলো পাতলা। হ্যাঁ, থিন হলো পাতলা। পাতলা অর্থে বোঝানো হয়। আচ্ছা। আচ্ছা, বডি থ্রি ফুল্ড হ্যাজ এ, তার বডিটা 3 ভাঁজে ভাঁজ হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি পিঁড়িতে বসেন, পিঁড়ি তো চিনেন তাই না? আচ্ছা, তিরিশিনি। পিঁড়িতে বসলে হাঁটুর থেকে নিচের অংশ একটা ভাঁজ, তারপরের হাঁটু থেকে কোমর পর্যন্ত একটা ভাঁজ, একটা ভাঁজ। হ্যাঁ। হ্যাঁ, আর কোমর থেকে মাথা পর্যন্ত একটা এক ভাঁজ, ভাঁজ। তাই না? হ্যাঁ। এখন এই 3 ভাঁজ, এখন আপনি কিন্তু এই কথা জীবনে কল্পনাও করে দেখেন নাই, কল্পনা করে দেখছেন? না স্যার। হ্যাঁ, কিন্তু সে এই বিষয়টা খুব কল্পনা করে, এবং সে বলে তা আমি তো 3 ভাঁজে ভাঁজ করা মানুষ। হুম, এবং এই বিষয়টা যদি সে মানে ডিলুশনের, সরি, ডেলিরিয়ামের মতো যদি হয় তার মধ্যে, যে মাঝে মধ্যেই সে এই বিষয়টা নিয়ে কথা বলে এবং এই বিষয়টার মধ্যে তত্ত্ব বের করার চেষ্টা করে, হ্যাঁ, তাহলে আপনি এটাকে ডিলুশন হিসেবে ধরে নিবেন, এবং এটাকে, কারণ এগুলো নিয়ে কথা বলা তার দরকারই নেই, মানে এই যে অপ্রয়োজনীয় বিষয়, হ্যাঁ, এই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে যদি কেউ পইরা থাকে, তাহলে এটা ডিলুশন। হুম, যে মানে ডিলুশন কোনটা, যে অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে পইরা আছে, এটাই ডিলুশন। আপনি ডিলুশনের এটা এটা আরেকটা সংজ্ঞা হিসাবে ধরে নিতে পারেন। আচ্ছা, চিন লং ইজ টু। চিন মানে আমরা যদি সহজ ভাষায় বলি গলা, অথবা আমাদের যে গলার সামনের যে অংশটা, চিবুক, বাংলায় বলি আমরা চিবুক। চিবুক বলেন বা গলা বলেন, এটা যদি কেউ যদি বলে আমার চিবুক বা গলা অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এই রুব্রিকটা আমরা ইউজ করব। এগুলো এগুলো একবার বুঝা নিলে দেখবেন যে খুব সহজ মনে হবে, এবং এই ফিলিং গুলো, মানুষের মধ্যে যে ফিলিং গুলো আসে, এই ফিলিং গুলোকে আপনি ধরার চেষ্টা করবেন, তাহলে আপনি উচ্চাঙ্গের একজন হোমিওপ্যাথি ডাক্তার হইতে পারবেন। হ্যাঁ, উচ্চাঙ্গের হোমিওপ্যাথি ডাক্তার হলে এগুলো লাগবে, রেপার্টরি লাগবে। ম্যাট্রি আমেরিকা দিয়ে তো গতানুগতিক ডাক্তার তো সবাই হয়। হুম, যারা কন্টিনিউ ম্যাট্রি আমেরিকা পড়ে, তারা 20 বছর ম্যাট্রি আমেরিকা পড়ার পরেও কয়, আয় হায় আমি কি শিখলাম, 20 বছর ধরে পড়াও তো আমি মানে হোমিওপ্যাথির কিছুই শিখতে পারি নাই। কেন শিখতে পারে নাই? 20 বছর ম্যাট্রি আমেরিকা পড়াও একটা ঔষধও ভালোভাবে মুখস্থ করতে পারবে না, গ্যারান্টি। একটা ঔষধও সে ভালোভাবে মুখস্থ করতে পারবে না। বুঝতে পারছেন? ওষুধ তো আছে 5,500, তো অন্তত ইউজফুল ওষুধ তো 1,000। হুম, তো ইউজফুল যে 1,000 ওষুধ আছে, এই 1,000 ওষুধ সে একটা ওষুধ ভালোভাবে মুখস্থ করতে পারবে না। হ্যাঁ, 20 বছর লেখাপড়া কইরাও। তাহলে এই ম্যাট্রি আমেরিকা দিয়ে আপনি গতানুগতিক ডাক্তার হবেন। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে গতানুগতিকের বাহিরে কি আছে। যিনি গতানুগতিক, যিনি প্রতিদিন ধরেন আম, আহ, মানে সারা দিনের কাজকর্ম কইরা খায়, হ্যাঁ, তিনি তো গতানুগতিকই, তিনি আহ তার দ্বারা উন্নতি তেমন হবে না। যিনি গতানুগতিকের বাইরে, তিনি ভালো কিছু করতে পারবেন, ঠিক না? তা আপনাকে গতানুগতিকের বাইরে হতে হবে, বাইরে যেতে হবে, বাইরে তাও কি মানে প্রপার লাইনে যেতে হবে, লাইন থেকে বিচ্যুত হওয়া যাবে না। আচ্ছা, সে বড়, অনেক লম্বা, এন্ড লার্জ টেল, হি ইজ ভেরি, তারপরে আইলেশ অনেক লম্বা, দরকার নাই, এগুলো বিশ্লেষণ দরকার নাই, যেটা বিশ্লেষণ দরকার সেটা করি। গ্রেট পারসন হি ইজ এ, এইটা আমরা কিন্তু অ্যাভেলেবেল পাই। হুম, এই ডিলোশনের পার্সন দেখবেন যে যারা অহংকারী মানুষ, হ্যাঁ,
সে সে নিজেকে গ্রেট পারসন মনে করে, গ্রেট পারসন। হ্যাঁ, হি ইজ এ, সে অনেক লেখাপড়া করছে, অনেক কিছু করছে, এবং তার কথা, কাজ, ভাব, ভঙ্গিতে সে নিজেকে গ্রেট পারসন মনে করে। সে কারো সমালোচনা সহ্য করে না। সে আম, হুম আমার কাছে মনে হয় আমাদের হোমিওপ্যাথি কমিউনিটিতে ডাক্তার রবিন বর্মন এই এই ডিলোশনে আক্রান্ত। গ্রেট পারসন ইজ এ, তিনি খুব গ্রেট পারসন নিজেকে ফিলিং করে, এবং আত্মসম্মান বোধ, গ্রেট পারসন আত্মসম্মান বোধ। আর আমি মনে করি এটা কি বলে একটা ডিলোশন। এই ডিলোশনের উপর ভিত্তি করে ওনাকে ট্রিট করা যায়। আচ্ছা, এটা ওনার সমালোচনা করলাম না, এটা আলোচনা করলাম, সিমটমের বিবেচনায় এগেইনস্টে আলোচনা করলাম। হ্যাঁ, উনি নিজেকে গ্রেট পারসন মনে করে, এটা তো খারাপ কিছু না, গ্রেট পারসন মনে করে। তো তাছাড়া স্যার ওই গ্রাম বাংলাদেশ অশিক্ষিত যে ব্যক্তিরা আছে, যারা টাউট বাটপার, এরা তো যারা নিজেকে খুব বড় বুদ্ধিমান ভাবে, এটাও তো এর এটা, আওতায়। হ্যাঁ, এইটা একটা লেভেল অতিক্রম করলে, হ্যাঁ, কখন একটা মানুষ ন্যাচারালি, প্রত্যেকটা মানুষ বুদ্ধিমান। না, হ্যাঁ, আমি যদি মনে করি যে আমি খুব আমি ধরেন একজন গ্রাম বাংলার সাধারণ মানুষ, আমি যদি মনে করি যে আমার এলাকায় আমি ছাড়া আর কেউ বুদ্ধিমান নাই, আমি বড় তাহলে বুদ্ধিমান, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সে গ্রেট পারসন, তাহলে সে গ্রেট পার্সনের মধ্যে পড়বে। আর আরেকটা বিষয় হলো মানুষ, সে তার নিজের যে যোগ্যতা আছে, সে যোগ্যতা দিয়েই সে সবাইকে বিবেচনা করবে, এবং সে দেখবেন যে একটা একটা রিক্সাওয়ালা, সে যদি কোনো একজন বিসিএস ক্যাডার বিপদে পড়ে, তো রিক্সাওয়ালা বিসিএস ক্যাডারে কিন্তু বুদ্ধি দেয়। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সে তার প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য হলো সে বুদ্ধি দিবে, কিন্তু একেবারে সবার থেকে সবচেয়ে বেশি বুঝে, এই যে একটা গ্রেট পারসন, একটা ফিলিং, এই ফিলিং সমাজে কম থাকে, আছে এবং অ্যাভেলেবেল আছে। হুম এই রুব্রিকটা কিন্তু আমরা অ্যাভেলেবেল ইউজ করতে পারবো। হুম এই যে রুব্রিক গুলো আমরা ইউজ করার যে ব্যাপারগুলো, এগুলো এই ডিলিউশন পড়লে কিন্তু মানুষ চিনা যাবে। হুম আচ্ছা, গ্রো লার্জ এন্ড লং হি গ্রো, লঙ্গার হি গ্রো, অর্থাৎ সে লার্জ মানে হলো বড় হচ্ছে, লঙ্গার মানে হলো লম্বা হচ্ছে। হুম মানে সে দিন দিন বড় ও লম্বা হচ্ছে। গ্রো মানে কি, মানে হওয়া, মানে যেমন বাঁশ গাছ লম্বা হচ্ছে, হয়, হ্যাঁ, গ্রো মানে সে হচ্ছে, সে কন্টিনিউ হচ্ছে, বড় লম্বা হচ্ছে, এরকম ফিলিং তার মধ্যে থাকবে। হ্যাঁ, তার ফোর হ্যান্ডস শি হ্যাজ, এটা মনে হয় দুইবার আসছে। তার হাত বড় হচ্ছে, হ্যান্ডটা, হ্যান্ড আর, সরি, হ্যান্ড লার্জ হ্যান্ড আর বিকামিং, তার হাতটা বড় হচ্ছে। আচ্ছা, আমরা বর্ধিত ব্যাপারটা নিয়ে কিন্তু 1.5 ঘন্টা কাটায় ফেললাম, বাকিগুলো পড়ি। কমছে, ছোট হচ্ছে, কি ছোট হচ্ছে, যেমন আর্ম কাট অফ, আর্ম, আর তার হাতটা কেটে কেটে ফেলা হয়েছে। তারপর তার লেফট আর্ম ফিল লাইক এ ব্রোকেন, তার বাম হাতটা, সরি, হ্যাঁ, তার ও আচ্ছা, এখানে আর্মস উইং, আর্মসে তার তার হাতে পাখা আছে, তার ডানা আছে, আর তার বাম হাতের ডানাটা যেন ভেঙে গেছে, এরকম একটা ফিলিং। বডি ব্রিটেল ইজ, বডিটা ভঙ্গুর। তারপর হলো বডি কন্টে কন্টিনিউটি অফ বডি উড বি ডিজলভড, ডিজলভ মানে হলো দ্রবীভূত হওয়া। তার বডিটা দিনে দিনে, মানে ধীরে ধীরে ডিজলভ হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে গেছে। দ্রবীভূত বলতে কি বোঝায়, একটা পানিতে মানে মানে অল্প কিছু পানিতে যদি আপনি আহ কিছু লবণ এক দেওয়া হয়। ফোঁটা এক ফোঁটা নীল দেন, লবণ দিলে তো বুঝতে পারবেন না, নীল দিলে দেখবেন যে এই নীলের ফোঁটাটা হুম পানিতে আস্তে 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 মিশে যাচ্ছে।
এই যে আস্তে আস্তে মিশে যাওয়া, এটাকে বলা হয় দ্রবীভূত হওয়া। হ্যাঁ, তো যদি কেউ মনে করে যে তার শরীরটা বাতাসের সাথে আস্তে 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 মিশে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ফিলিংটা যদি কারোর মধ্যে আসে, তাহলে এটাকে ডিলোশন হিসেবে ট্রিট করবেন এবং এটাকে সিমটম হিসেবে বিবেচনায় নেবেন। তারপর বডি ড্যাশড টু পিসেস বিং, তার শরীর টুকরা টুকরা হয়ে ছুটছে। হ্যাঁ, ড্যাশড মানে হলো ছুটা, মানে ছুটে যাওয়া, অর্থাৎ তার শরীরের থেকে কোনো একটা টুকরা আম, মানে মানে ছুটে যাচ্ছে, হ্যাঁ, ছুটছে, এরকম একটা ফিলিং। তার এই ফিলিং গুলো বোঝানোর চেষ্টা করছি কম, কারণ আমাদের সময় প্রায় শেষ, আরো আরো আছে। এখানে কমছে। বিভক্ত, বিভক্তটা কিরকম? আর্ম কাট অফ আর, এটা তো আমরা পড়ছি, এটা বিভক্ত ওই বুঝায়। বডি কন, আচ্ছা, এটা দ্রবীভূত হয়, এটাও বিভক্ত বুঝায়। তারপর এবার দেখেন, বডি কাট থ্রো হি ইজ টু ইজ টু ইন, তার শরীরটা কেটে দুই টুকরা করা হয়েছে। উম তারপর তার শরীর টুকরো টুকরো হয়ে ছুটছে, এটা আমরা পড়ছি। তার শরীর বিভক্ত, বডি ডিভাইডেড ইজ, তার বডিটা বিভক্ত, অর্থাৎ তার বডি একটা না। হ্যাঁ, তার বডি ধরেন তার পেটের মাঝখান দিয়া কাটা দুইটা হয়ে গেছে। হ্যাঁ, সে এভাবে সে ফিলিং করতেছে, তো সে ভাবে যে তার বডিটা কিন্তু একসাথে জোড়া লাগা নাই, দুইটা হয়ে গেছে। এরকম ফিলিং যদি তার আসে, এরকম ফিলিংটা কখন আসতে পারে? এরকম ফিলিংটা হইতে পারে যেমন ধরেন কারো আম, পেটের অপারেশন করা হয়েছে, অপারেশন করার পরে তার জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে সে বলতেছে আমার কি পেট কি মানে 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 আমার শরীর নিচের অংশকে কাইটা আলাদা করে ফেলছে। আমার কাছে মনে হয় যেমন যেন আমার শরীরের নিচের অংশটা কাইটা আলাদা করে ফেলছে। হ্যাঁ, বা আমার কাছে ফিলিংস হচ্ছে যে আমার বডি দুই টুকরা হয়ে আছে। হ্যাঁ, তো সে এই কথাটা যদি বারবার তার কাছের মানুষদেরকে জিজ্ঞেস করে, হুম, তখন আপনারা এই সিমটমটাকে নিতে পারেন, এবং এই সিমটমটা কিন্তু তখন তাদের মধ্যে আসতে পারে। তার শরীর টুকরা টুকরা হয়ে যাচ্ছে, বডি পিসেস কামিং ইন পিসেস, বডি ইজ ডেঞ্জার অফ, এই ডেঞ্জার অফটার মানে এই হলো যে সে অনেক বিপদগ্রস্ত, কারণ তার শরীর টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আহ তার শরীর টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ছে। তো এই এই বিষয়গুলো, অর্থাৎ বিভক্ত হওয়ার বিষয়গুলোর উদাহরণ কয়েকটা দিলাম। রং সংক্রান্ত উদাহরণ কি? তার শরীর কালো হয়ে গেছে, এটা একটা, অর্থাৎ তার শরীর যেমনই ছিল, হ্যাঁ, আমার শরীরের আমার কালারটা যা আছে, হ্যাঁ, যদি কালারটা তাই থাকে আর আমি যদি বলি আমি আগের থেকে কালো হয়ে গেছি, তাহলে এটার নামই ডিলোশন, যে আমি কালো হয়ে গেছি। হ্যাঁ, শরীর কালো হয়ে গেছে। আর যদি কেউ বলে যে, কেউ আপনাকে দেখাবে যে দেখেন তো দেখেন তো, যে এখানে এই জায়গাটা আমার একেবারে ব্রাউন বাদামি রঙের একটা স্পট হয়ে আছে, দেখেন তো। আপনি খুব ভালো করে তাকাইলেন, তাকাইয়াও দেখতেছেন যে না, আসলে এখানে কিন্তু কোনো স্পট নাই। হুম, তো যদি আপনি এরকম দেখেন যে বডি স্পটেড ব্রাউন ইজ, হ্যাঁ, তো এই তার বডির মধ্যে ব্রাউন স্পট সে বলবে, কিন্তু আপনি বাস্তবে দেখতেছেন নাই, ডাক্তার হিসেবে দেখতেছেন নাই, খুব ভালো করে লক্ষ্য করে দেখলেন না এরকম তো কোনো নাই। হ্যাঁ, তাহলে এটা ডিলোশন হিসেবে ধরে নেবেন, পেশেন্ট যাই বলুক, আসলে জিনিসটা নাই। আপনি বলতেছে আপনি দেখছেন নাই তো নাই। হ্যাঁ, এইটা তার মধ্যে একটা ডিলোশন। তো এই ডিলোশন নিয়ে আপনি ট্রিট করবেন, এরকম পেশেন্টও কিন্তু আমরা পাই। হ্যাঁ, যে রুগী বলতেছে যে এইখানে দেখেন তো, এখানে দেখেন একটু ডিসকালার হয়েছে, যেমন যেমন ব্রাউন হয়ে গেছে, বা একটু ডিসকালার, রুগী তার ব্রাউন অনেক সময় বলতেও পারে না। হ্যাঁ, একটু ডিসকালার হয়ে গেছে দেখেন তো। আপনি দেখবেন যে কোথায়, হ্যাঁ, উনি বলবে হাত দিয়ে দেখাবে, যে এরকম গোল করে দেখাবে যে এই জায়গাটাতে ডিসকালার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যদি দেখেন যে আসলে সত্যি সত্যি ডিসকালার নাই, তাহলে এটাকে ডিলোশন হিসেবে বিবেচনা করবেন, রোগীকে কিছু বলবেন না, ওষুধ দিয়ে দিবেন। হুম। এবার শরীর গঠন নিয়ে আমরা কিছু কথা বলি। গঠন হয়েছে স্টিফ আর্মস ওয়ার ভেরি, এখানে এই যে ওয়ার কথাটা যে দিছে না, এই ওয়ারের মানে হয়েছে যে এটা ছিল, এখন নাই, মানে অতীতে ছিল। এখানে আম, তার শরীর অনেক আড়ষ্ট ছিল। স্টিফ মানে কি? আড়ষ্ট, শক্ত,
আড়ষ্টের আরেকটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে, যেমন আম, আহ, আহ, অনেকের যে হ্যাঁ অনেকের যে মেরুদণ্ডের মধ্যে ই হয়, আম, এটাকে কি বলে, আর্থ্রাইটিস হয়। হ্যাঁ, হয়ে মেরুদণ্ড আর বাঁকা করতে পারে না। মানে আমরা যেরকম পিঠ বাঁকা করতে পারি, এরকম পিছনের দিকে নিতে পারি, সামনের দিকে ঝুঁকতে পারি, সে আর সামনের দিকে ঝুঁকতে বা মানে পিঠকে সে মোলায়েম ভাবে সে বাঁকা করতে পারে না। এটাকে বলা হয় স্টিফনেস। তার হাত অনেক সময় দেখা যায় যে কোনো একটা কারণে এরকম হয়েছে, আর এরকম মানে ফোল্ড করতে পারতেছে না কোনো এটা। হ্যাঁ, এটাকে বলা হয় স্টিফনেস। তো এই রকম যদি তার মধ্যে হয়, শারীরিক গঠন নিয়ে একটা ফিলিং থাকে যে তার শরীরটা আগে স্টিফ ছিল, স্টিফ ছিল, এই ছিল যদি বলে এখানে ওয়ার দিয়ে পাস্ট বোঝানো হয়েছে, স্টিফ ছিল যদি বুঝায়, তাহলে এটাকে আমরা ডিলোশন হিসেবে ধরবো। ব্ল্যাক শিস, সে কালো, তারপরে বডি ব্রিটেল ইজ, বডিটা তার ভঙ্গুর, যে কোনো সময় একটু খোঁচা লাগলে একটু বাড়ি লাগলে সে ভেঙে যাবে, যেমন একটা কাঁচ ভঙ্গুর, আমরা কি করি সাবধানে রাখি, সেও খুব সাবধানে চলে যদি ভেঙে যায়। বডি ডেলিকেট ইজ, ডেলিকেট মানে হলো কোমল, নাজুক। হ্যাঁ, কিছু হলেই সে বডিটা নষ্ট হয়ে যাবে, মানে তার বডিটাকে যদি সে ডেলিকেট মনে করে। আহ, এবং এই বিষয়টা কিন্তু মেয়েরা বেশি মনে করতে পারে, ডেলিকেট, যে আমার ফেসটা খুবই নাজুক। হ্যাঁ, সে সে এখানে আঙ্গুল দিয়ে একটু ছোঁয়াও দিবে না, যে যদি আমার ফেসটা নষ্ট হয়ে যায়, আমার হাতটা যদি নষ্ট হয়ে যায়, আমার বডির চামড়াটা যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ সে এটাকে খুব আহ মানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক যদি সে প্রতিক্রিয়া দেখায়, হ্যাঁ, তাহলে আপনি এটাকে নিতে পারবেন। এবং এই সিমটমটা কিন্তু ইউজফুল সিমটম মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা বেশিরভাগ এই ডেলিকেট, হ্যাঁ, ভাবে যে তার বডিটা খুবই নাজুক এবং কোমল এবং নাজুক, এখানে সাবান দেওয়া যাবে না, তার ফেসটাকে ঘষা যাবে না, আম, আম, মানে সুতি কাপড়ের মধ্যে কি বলে সাবান লাগায় সে ঘষবে না। সে কি করবে, হাতের মধ্যে সাবান লাগায় আলতো 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 করে ফেসের মধ্যে এইভাবে দিবে। হ্যাঁ, তার মধ্যে ফিলিং, তার তার ফেসটা নাজুক, তার বডিটা নাজুক। হ্যাঁ, এই ফিলিং থেকে সে এই ঘটনাগুলো ঘটাবে, এবং এই ঘটনাগুলো যদি আহ বারবার ঘটায়, এবং এই ঘটনাগুলো যদি একটা পর্যায়ে তার ফ্যামিলি মানুষগুলো নোটিশ করে এবং আপনাকে যদি বলে, আপনি তখন সিমটম হিসেবে নিতে পারবেন। হ্যাঁ, আর তারপরে হলো বডি ফাইবার ইন হার রাইট সাইড ফিলস এভরি, অর্থাৎ তার শরীরের ডান পাশের সম্পূর্ণ অংশটা ফাইবার দ্বারা নির্মিত বা ফাইবার আছে। হুম, আহ, তারপর হলো বডি ইন্টারনাল টিস্যু সি সিস হি সিস দি, অর্থাৎ সে তার বডির ভিতরের আভ্যন্তরীণ টিস্যুগুলো সে বাইরে থেকে দেখতে পায়। হ্যাঁ, এরকম যদি কথা বলে বা এরকম ফিলিংস এর মধ্যে, স্টেটের মধ্যে, যদি মেন্টাল স্টেটের মধ্যে যদি সে বিচরণ করে, আমরা এই সিমটমটাকে বিবেচনায় নিব। ডিলোশন বডি জেলি মেড অফ, তার শরীরটা, তার বডিটা জেলি দিয়ে বানানো, এইরকম চিন্তাধারা যদি কারোর মধ্যে থাকে, তাহলে আমরা এই সিমটমটাকেও বিবেচনায় নিব। শরীরের ফাংশন সমূহ ভুল করে তৈরি করা হয়েছে কোনো পেশেন্ট, এটাও কিন্তু আপনার ইউজফুল সিমটম। হ্যাঁ, পেশেন্ট এসে বলে আল্লাহ আমার শরীরটারে ভুল করে বুঝি বানাইছে। হ্যাঁ, এই শরীরে এই দিক দিয়ে সমস্যা, ওই দিক দিয়ে সমস্যা, এর ভিতরে কি যে আল্লাহ দিছে, আল্লাহ মনে হয় এটা ভুল করে আমার এরকম করে দিছে। এই কথা যদি কোনো রোগী বললে থাকে, হ্যাঁ, বা বলে, কিন্তু আমার সামনে মাঝে মধ্যে দু একজন বলছে, আপনি পাবেন। হ্যাঁ, কিন্তু আমরা নিতে পারি না, কেন নিতে পারি না, সিমটমটা জানি না। হুম, জানলে ঠাস করে নিয়ে নিবেন। কিভাবে নেবেন, খুঁজবেন। আপনি যদি ধরেন আপনি ডেলি স্টাডি অফ হোমিওপ্যাথি বই থেকে 617টা শিখলেন, কি বলে রুব্রিক শিখলেন। হ্যাঁ, শিখে 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 এখন রুগী যে ভাষায় কথা বলছে, হুম, রুগী রুগী কথা বলছে তার বডি সংক্রান্ত। এখন আপনি জানেন, তখন কিন্তু রেপার্টরি থেকে বডির ভিতরে ঢুকে, বডি সংক্রান্ত সাবরুব্রিকের ভিতরে ঢুকে কিন্তু আপনি অনায়াসে সিমটমটা বের করে ফেলতে পারবেন। মানে মূল কথা হলো আপনার চর্চার ভিতরে থাকতে হবে, বিষয়টা সম্পর্কে জানতে হবে। হুম, তার শরীর মিষ্টি দিয়ে তৈরি, বডি সুইটস ইজ মেড অফ,
বডিটা মিষ্টি দিয়ে তৈরি। ডিলুশন বডি থিন ইন, এই যে থিন ইজ, এই থিন মানে হলো পাতলা, পাতলা মানে হলো যেমন কারো চামড়া, যেমন বিশেষ করে 70, 80, 90 বছরের মানুষ যারা আছে দেখবেন যে তার চামড়াটা খুব পাতলা, আপনি ধরলেও মানে খুবই পাতলা, ভিতরের মানে ইয়ের সাথে প্রায় হাড্ডির সাথে লাগা। হ্যাঁ, এটাকে বলা হয় থিন। শরীরের ভিতরে সুতা তৈরি হচ্ছে, বডি থ্রেডস, বডি ইনসাইড ইজ মেড অফ, তার বডির ইনসাইডে, বডির ভিতরে সুতা তৈরি হচ্ছে, এই কথা যদি কেউ বলে আমরা কিন্তু এটাকে তার মেন্টাল স্টেট হিসেবে ধরবো, এবং আমরা এই এই একটা সিমটমে যথেষ্ট ওষুধ দেওয়ার জন্য, তার রোগী যদি ক্যান্সারের হয়। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার, এই ডিলেশনের মধ্যে এই যে কিম্বুত কিমাকার হাস্যকর, হ্যাঁ অ্যাবসিওর, এই একটা আছে 3 নম্বরে, হ্যাঁ আর একটা আছে 247 নম্বরে। দেখেন, কিম্বুত কিমাকার, গ্রোটেস্কিউ, হুম। এই দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? স্যার রেকর্ডিং কি অফ করবো? দুটার, হ্যাঁ অফ করে দেন, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। এইখানে